তো আমরা অনেক রকমই দেখেছি। মামদো ভূত, কেঁদো ভূত, মাথা কাটা ভূত, হাত কাটা ভূত, পা কাটা ভূত। আচ্ছা, কখনো কি বাচ্চা ভূত দেখেছ? না ভূতই দেখনি? ঠিক আছে, শোনো আমার গল্পটা, যদি ভালো লাগে। বাচ্চা ভূতের খপ্পরে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। গল্পটা শুনেছিলাম বাজপেয়ীদার কাছে। পুরো নাম জগানন্দ বাজপেয়ী। তবে পদবী থেকে যা মনে হয় তা কিন্তু তিনি নন। কয়েক পুরুষ ধরেই এরা একেবারে আদ্যন্ত মধ্যবিত্ত বাঙালি। বাজপেয়ীদা নিজে তো অগ্নিযুগের বিখ্যাত বিপ্লবী ছিলেনই, পরাধীনতার আমলে বহু বছর জেলে কাটান। সেই সময়ে ইংরেজদের হাতে শারীরিক নির্যাতনও কম ভোগ করেননি কিন্তু। তবে আমার সঙ্গে তার সাক্ষাৎ বা পরিচয় ঘটে দেশ স্বাধীন হওয়ার অনেক পরে। তখন তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় নিবন্ধ লিখছেন, আর আমি একজন উঠতি সাংবাদিক। ওই একই কাগজের রবিবাসরীয় বিভাগে আমি কাজ করি। কাজের ফাঁকে ফাঁকে আমাদের রবিবাসরীয় বিভাগে তখন খুব আড্ডা জমত। বাজপেয়ীদাও সেই আড্ডায় এসে যোগ দিতেন। মুড়ি, তেলে ভাজা আর চায়ের সঙ্গে চলতো নানা রকমের গল্পগুজব। বাজপেয়ীদাকে সেই আসরেই আমি প্রথম দেখেছিলাম। মুর্শিদাবাদের মানুষ তিনি। যেমন টকটকে গায়ের রং, তেমনি 6 ফুট লম্বা চেহারা। বয়সও হয়েছে, কিন্তু পেটানো স্বাস্থ্য। শরীর এতটুকু টসকায়নি। তার উপরে আবার মুখে সব সময় এমন একটা নির্মল এক টুকরো হাসি খেলে বা খেলে বেড়ায় যে বয়সের কোনো ভার তাকে আজ পর্যন্ত ছুটেই পারেনি। মজলিস মানুষ ছিলেন, আর গল্প করতেন চমৎকার। বেশিরভাগই ভূতের গল্প, এমন সব ভূতের গল্প যা শুনলে গায়ে কিন্তু কাঁটা দেয়। আমি তো ভূতই বিশ্বাস করি না, কিন্তু বাজপেয়ীদা এমনভাবে গল্পগুলো বলতেন যে না শুনে মনটা খারাপ হতো যে শুনলাম না। মনে হতো কি জানি বাবা, হবে হয়তো। তা এখানে যে গল্পটা তোমাদের শোনাবো সেটা তার কাছেই আমি শুনেছিলাম, তাই তারই জবানিতে সেই গল্পটা বলবো। চায়ের পেয়ালার শেষ চুমুক দিয়ে পেয়ালাটা টেবিলের উপরে নামিয়ে রেখে একটুক্ষণ চুপ করে থাকে বাজপেয়ীদা। তারপরে বললেন, আপনারা যে ভূত প্রেত মানেন না সে আমি খুব ভালোই জানি, কিন্তু মুশকিল কি হয়েছে জানেন? আমার জীবনে অনেক সময় এমন সব ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত আমি কিন্তু খুঁজে পাইনি। যেমন ধরুন, আমাকে যখন জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল, সেই সময় হঠাৎ একদিন আমাদের ঘরের, বা আমার ঘরেরই বলছি, আমার ঘরের যে বাইরে বারান্দায় একজন লোক এসে দাঁড়ায়। আমার খুব চেনা লোক, মুর্শিদাবাদের মানুষ। একসময় আমাদের দলের হয়ে কাজকর্ম নেহাত কম করেনি, প্রচুর আমাদের দলের কাজকর্ম করেছে। আগেই বলেছি তিনি ছিলেন মুর্শিদাবাদের মানুষ। আমার দিকে একটু তাকিয়ে একটু হেসে বললেন, তোর তো ছাড়া পাবার সময় হয়ে গেল রে। এই বলে আর দাঁড়ালো না, বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দূরে যেন কোথায় চলে গেল। আচ্ছা ঠিক আছে, সে তো খুব ভালো কথা, কিন্তু দূরে হাঁটতে হাঁটতে চলে গেল। আমার তখন মনে মনে হলো, আরে সে যে আমাকে এই কথাটা বলে গেল, কথাটা কি সত্যি নাকি? লোকটা দেখে আমার মুখে কোনো কথাই সরছিল না, আমি তাকে দেখে কোনো কথা বলতে পারছিলাম না। আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। সে তো আমাদের মতো পুলিশের হাতে ধরাই পড়েনি, তাহলে এই সন্ধ্যা রাতে সে এখানে এলো কী করে? এখন তো ভিজিটার্স আওয়ার্স নয়, এখন তো ভিজিটার্সদের দেখারও সময় বা কথা বলবার সময়ও নয়, জেল ফাটক তো বন্ধ হয়ে যায়। তাহলে কিন্তু আমার অবাক হওয়ার আরও কিছু বাকি বোধহয় ছিল। পরদিনই জানতে পারি যে আমার রিজিট অর্ডার এসে গেছে। বলতে চাইছি, আমার রিলিজ অর্ডার এসে গেছে, আমার ছুটির টাইম হয়ে গেছে। অর্থাৎ লোকটি আমাকে মিথ্যা কথা কিন্তু বলেনি, আমার এরপরে আমাকে জেল থেকে বেরিয়ে যেতাম, আমার রিলিজ অর্ডার এসে গেছে। তবে কিনা আসল ধাক্কাটা খাই দেশের বাড়িতে গিয়ে। জেল থেকে ছাড়া পেয়েই আমি দেশের বাড়িতে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনি মাত্র 2 দিন আগে জেলের বারান্দায় যাকে আমি দেখেছি, শুধু দেখি নাই, আমার সঙ্গে বারান্দা থেকে সে আমাকে কথাও বলেছে,
আমার ছাড়ার সময় সে আমাকে বলে গেছে সে নাকি সপ্তাহখানেক আগে মারা গিয়েছে। এখন বলুন, এর কি ব্যাখ্যা দেবেন আপনারা? আরে মশাই, এর কি কোনো ব্যাখ্যা হয়? ব্যাখ্যা হয় না। আসল কথা হচ্ছে আত্মা আছে, যেমন ভূত আছে তেমনি আত্মাও আছে। জেলখানায় যাকে দেখেছিলেন সে হচ্ছে মানুষটা নয়, রক্ত মাংসের মানুষটা নয়, সে হচ্ছে তার আত্মাটা, মোটেই না। সে হলো মানে ভালো আত্মা। তবে হ্যাঁ, যেমন ভালো আত্মা আছে তেমনি কিন্তু মন্দ আত্মাও আছে, তাই না? আমি যাকে দেখেছিলাম সে হলো ভালো লোকের ভালো আত্মা। তাই জেলখানায় ঢুকে মানুষের রূপ ধারণ করে আমাকে একটা খবর দিয়ে সে গেল, ভালো খবর। সে আমাকে দেখিয়ে গেল যে আমি তোমার সঙ্গে এখনও আছি, আমি তোমাদের বিশ্বস্ত ভোজন লোকই আছি। বাজপেয়ীদার কথা শুনে বুঝলাম যে আমরা যদি না বলি, বিশ্বাস হচ্ছে না, তাহলে এক্ষুনি তিনি তার গল্প থামিয়ে দেবেন। তাহলে গল্প আর শুনতে পারবো না, তিনি রাগারাগি করবেন, আর হয়তো কোনোদিন গল্প বলতে চাইবেন না। তবে কি না, ভালো আত্মার কথা তো শুনলেন, এবার একটা খারাপ আত্মার গল্প আপনারা শুনুন। নাকি কখনো কোনো খারাপ আত্মার খপ্পরে আপনি পড়েছেন? তাও পড়েছি বই কি। বাজপেয়ীদা বললেন, ভালো আত্মার যেমন আমি পেয়েছি, খারাপ আত্মার দেখাও পেয়েছি। অনেকবার আমি খারাপ আত্মার দেখা পেয়েছি। একবার তো হাট থেকে বাড়ি ফিরছিলাম, পথে গঙ্গার ধারেই অতি সব বিশ্রী এক আত্মার পাল্লায় আমি পড়ে গিয়েছিলাম। সেবার যে আমি কি ফ্যাসাদে পড়ে গিয়েছিলাম, আর সেখান থেকে যে আমি কিভাবে বেরিয়ে এসেছি, আপনাদের শুনলে আপনারা ঠকঠক করে কাঁপবেন। বলার উপায় নাই যে আমি কি বাজে আত্মার খপ্পরে পড়েছিলাম। নেহাত ভাগ্যের জোর, তাই তার হাত থেকে আমরা ছাড় পেয়ে আসতে পেরেছি, অনেক কষ্টে বাড়ি ফিরতে পেরেছি। শুনুন কি হয়েছিল। আমরা একবার আমাদের দেশের বাড়ি থেকে মাইল 3-4 দূরে একটা হাটে গিয়েছিলাম। ওই হাটটা কিন্তু মাইল 2-3-4 বসতো, আর যত রকম শাক সবজি বাড়ির জিনিসপত্র ওই হাটেই কিন্তু পাওয়া যেত। আশেপাশের ওই হাটটা বসতো বলে আশেপাশের কোনো জায়গা দোকান থেকে বা কোনো কাছাকাছি কোনো দোকান টোকান ছিল না। অতএব ওই বাজারটাই হচ্ছে জিনিসপত্র সবজি টবজি বা মুদিখানার মাসকাবারি জিনিস কেনার একমাত্র স্থান হচ্ছে ওই হাটটা। ওই হাটটা সেখানকার লোকজনেদের বড় দরকারি এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যই হাটটা বসতো। হাটে সমস্ত কিছু পাওয়া, শাড়ি থেকে আরম্ভ করে জামা কাপড় থেকে আরম্ভ করে মুদিখানা সমস্ত কিছুই হাটে পাওয়া যেত। বোঝাতে চাইছি, হাটটা হচ্ছে জিনিসপত্র কেনার বা সংসার চালাবার একমাত্র কেন্দ্রবিন্দু হচ্ছে ওই হাটটা। হাটে যেতেই হবে। এছাড়া যেসব দা, কুড়ুল, কাঁতাল, কোঁচ, কাস্তে মাঠে ব্যবহার করে বা চাষের সরঞ্জাম সেই হাটেই কিন্তু পাওয়া যেত। অর্থাৎ গ্রামের মানুষের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কিছুই পাওয়া যেত ওই হাটে, আশেপাশে কোথাও পাওয়া যেত না। আবার অবশ্য এত সব জিনিসের দরকার ছিল না। স্রেফ হপ্তাখানেক চলতে পারে এরকম আনাজপাতি আর একটু মুদিখানা বাজার আমাকে নিলেই হয়ে যেত। আর হ্যাঁ, হাট যেখানে বসে তার আধা মাইলের মধ্যেই আমার একটা বন্ধুর বাড়ি আছে। তার সঙ্গে একবার ফাঁকে যদি একবার দেখা করে নেওয়া যায় তাহলে ভালোই হয়। তারপর সন্ধে লাগার আগেই আমরা বাড়ি ফিরে আসব। অন্ধকারের ভয় নেই, শুক্লপক্ষে নবমী, আকাশে জ্যোৎস্নার আলো তো থাকবেই। গ্রামের রাস্তা হলেও খানাখন্দ ভরা নয়, মাঠঘাটের মধ্যে দিয়ে চেনা রাস্তা ধরে বাড়ি ফিরে আসাটা খুব একটা শক্তের কাজ হবে না। এইটুকুক্ষণ চুপ করে রইলেন বাজপেয়ীদা। তারপর বললেন, রওনা হয়েছিলাম 4টে নাগাদ। সোয়া 4:15 মধ্যেই হাটে পৌঁছে গেলাম। পশ্চিমে যে ভিত্তটি সঙ্গে ছিল আনাজপাতি কিনে তার মাথায় ধামাটা তুলে দিলাম। সে বলল, যা দিয়ে সে বাগানের মাটি কুপাবে সেই কোদালের লোহার ফালাটা মরচে ধরে গেছে, নতুন একটা ফলা কেনা দরকার। বন্ধুটির সঙ্গে দেখাও করা দরকার। তার বাড়িতে গেলাম। তার বাড়িতে গিয়ে একটু চা টা খেয়ে তার কাছে 100 টাকা আমার পাওনা ছিল, তাও সে মিটিয়ে দিল। তবে তার সঙ্গে কথাবার্তা শেষ করে বেরিয়ে আসতে আসতে একটু সামান্য দেরি হয়ে গেছে। তাই সন্ধে লাগার আগে আর ফেরার পথ ধরা গেল না। পথে নেমে দেখি সন্ধ্যা পেরিয়ে গেছে। ভাবলাম যা হোক গে, আকাশে তো দিব্যি চাঁদ উঠেছে,
তখন আর ভাবনা কিসের। সঙ্গে অবশ্য কিছু টাকা রয়েছে, কিন্তু পথে তো আর চোর ডাকাতের কোনো ভয় নেই, আর থাকলেই বা কী। আমি তো আর স্রেফ আমাদের ভিত্তটিকে নিয়ে পথটা চলবো না। হাটে থেকে যারা এসেছিল কাছে পাশে যে গ্রামের লোকজন, তারা সবাই থাকবে, কারণ এইখানে সবাই মুদিখানা বাজার, তারপরে সবজি বাজার, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস কিনতে আসে, গ্রামের সবাই এখানে থাকবে। অতএব কোনো ভয় নেই, আমরা তাদের সঙ্গে চলে যাব। গ্রীষ্মকালের দিন, দিব্যি ফুরফুরে হাওয়া দিচ্ছে। হাঁটুরে লোকেদের সঙ্গে গল্পগুজব করতে করতে বাড়ি ফিরে যাব, এই হচ্ছে আমার চিন্তা ভাবনা বা কল্পনা। ও মা, 3-4 মাইল পথ যাব, এতে বড় তো ভাবনা চিন্তা কি আছে। কিন্তু খানিকটা পথ গিয়েই আমি বুঝতে পারলাম পথ কিন্তু একেবারে নির্জন। আমাদের গ্রাম থেকে বা এদিক ওদিক থেকে যারা হাটে এসেছিল কেনাকাটা করার জন্য, তারা কিন্তু কেনাকাটা শেষ করে তারা কিন্তু বাড়ি ফিরে গেছে। যতটুকুনি সময় আমি বন্ধুর বাড়িতে চা জল খাবার খেয়েছি বা টাকা পয়সা নিতে আমার যতটুকুনি দেরি হয়েছে, এর মধ্যে সবাই আমাদের চোখের বাইরে চলে গেছে। হয়তো তারা রাস্তা দিয়ে আছে, কিন্তু আমাদের চোখের বাইরে চলে গেছে। নেহাতি 2-4 জন লোক আমাদের সঙ্গে সঙ্গে আসছিল বটে, কিন্তু তারা কাছাকাছিই থাকে। খানিকটা গিয়েই তারা ডাইনে বাইনে মাঠের এদিক ওদিক সেদিক গ্রামের পথ ধরল, ব্যাস। আমরা একেবারে একা, সামনে আর পিছনে একটাও লোক নেই। সঙ্গী বলতে স্রেফ আমার যে ভৃত্যটা, যে আমার বাড়িতে কাজ করে, খালি ওকে নিয়েই এখন আমার বাদবাকি পথটা আমাকে পাড়ি দিতে হবে। বাজপেয়ীদা আবার একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, সত্যি কথাই বলি, এতক্ষণ যে ভয়টা আমল দিনি, এইবারে সেটা হঠাৎ ফিরে এলো। আর কিচ্ছু না, ডাকাতের ভয়। সঙ্গে 300 টাকা রয়েছে। এখনকার কথা নয় যে 300 টাকা মানে খুব কম টাকা। তখনকার দিনে 300 টাকার বহু বহু মূল্য ছিল, নেহাত কম ছিল না। হঠাৎ যদি এই ফাঁকা পথে একদল লোক হঠাৎ রে করে সামনে এসে দাঁড়ায়, তো কি করব? শুনেছি এদিকে ডাকাতি বড় একটা হয় না, কিন্তু হতে কতক্ষণ? হাতে একটা লাঠিও তো নেই। আশেপাশে নেহাতি কিছু কাঁটা ঝোপ আর বাবলা গাছ ছাড়া বড় রকমের কোনো গাছ পর্যন্ত নেই, যে সেখান থেকে একটা ডাল মজবুত ভেঙে নিয়ে আমি লাঠি বানিয়ে কাজে লাগাতে পারি। তাহলে কি করা যায়, এইসব ভাবছি, এমন সময় একটা বাঁকের মুখে খুবই মিহি গলায় একটা কান্নার শব্দ শুনতে পেলাম। একবার মনে হলো ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যখন বাতাস বয়ে যায় তখন এমন একটা শব্দ মনে হয়, কিন্তু পরক্ষণেই বুঝলাম যে না, ওটা বাতাসের শব্দ নয়। ভিতরটিকে বললাম, শুনছিস? দাঁড়িয়ে গিয়ে শব্দটা ভালো করে শুনে নিয়ে সে বলল, কোই বাচ্চা রো রাহা হ্যায়, অর্থাৎ কোনো বাচ্চা ছেলে কাঁদছে। বাঁকটা ঘুরে গিয়ে আর একটু এগিয়ে দেখলাম ঠিক তাই। রাস্তার ধারে ধুলোর মধ্যে বসে একটা 3-4 বছরের ছোট্ট ছেলে হাপুস নয়নে কাঁদছে। গায়ে জামা নেই, পরনে কিচ্ছু নেই, একেবারে খালি গা, শুধু গলায় একটা ধুকধুকি। এদিকে মানে মুর্শিদাবাদ জেলায় এই এলাকায় বিহার থেকে আসা দেহাতি মিস্ত্রি মজুর কুলি কামিন কিছু কম থাকে না, অনেক থাকে এখানে। বাচ্চাদের গলার ধুকধুকি দেখে মনে হলো তাদেরই কারো ছেলে হবে এটা। কিন্তু ছেলেটাকে এইভাবে পথের মধ্যে ফেলে রেখে তারা গেল কোথায়? এ তো বড় বেখেয়ালি বাবা মারে। এরকম বাবা মায়ের তো কি বলবো, সন্তান নেওয়াই উচিত না। সম্ভবত হাটে এসেছিল, তারা মালপত্র নিয়ে সামনে সামনে এগিয়ে গেছে। এদিকে বাচ্চাটা যে এখানে রয়ে গেছে তারা দেখেনি, আগিয়ে চলে গেছে, বাচ্চাটা পিছনে পড়ে গেছে। ছি ছি ছি, কেমন মা বাবারে! ছেলেটা যে পিছনে রইল সেটা খেয়ালই করলো না। গলা উঁচিয়ে 2-4 বার হাঁক ছাড়লাম, কি সামনে কেউ আছে? কোথাও কেউ আছো নাকি? কিন্তু সামনে থেকে বা পিছন থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কিন্তু মনে মনে ভাবছি, বাচ্চাটাকে পথের মধ্যে এইভাবে ফেলে রেখে আমরা চলে যাব? আমরা তো মানুষ, এই বাচ্চাটাকে ছোট এই জঙ্গলের মধ্যে কিভাবে আমরা ফেলে রেখে যে বাড়ি ফিরে যাব? ফেলে রেখে গেলে হয়তো মাঝরাত্রিতে শেয়াল বা কোনো কুকুর টুকুর এসে বাচ্চাটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে খেয়ে ফেলবে। শেষ পর্যন্ত ঠিক করলাম যে সঙ্গে করে একে আমাদের বাড়ি নিয়ে যাব।
রাত্রিটা সেখানে আমাদের বাড়িতে থাকুক, তারপর কাল সকালবেলায় ওর বাবা মায়ের সঙ্গে ওকে, যদি বাবা মা খুঁজতে আসে বাবা মার সঙ্গে ওকে বাড়ি পাঠিয়ে দেবো, বাবা মায়ের ওর খোঁজ করা যাবে কালকে সকাল হলে। কিন্তু এই বাচ্চা ছেলেটাকে এতটা পথ হাঁটিয়ে নিয়ে যায় কেমন করে? আমি আমার চাকরটাকে বললাম, ভৃত্যটিকে বললাম, এই তুই তোর মাথার ধামাটা আমাকে দে, তারপর এই বাচ্চাটাকে তোর কাঁধে তুলে নে তো। সে তাই করলো, ধামাটা আমার মাথায় তুলে দিলাম আর বাচ্চাটাকে কাঁধে নিয়ে আমার বাড়ির চাকরটা, ভৃত্যটা আমার পিছনে পিছনে আসতে লাগলো। হাঁটতে হাঁটতে একবার পিছনে ফিরে তাকাচ্ছিলাম, দেখলাম আমার সঙ্গে যে আমার বাড়ির চাকরটা ছিল ও ঘাট থেকে তার পা দুটো ঝুলিয়ে দিয়ে বেশ কাঁধের মধ্যে রেখে বাচ্চাটাকে মজবুত করে বসিয়ে রেখেছে। এখন কিন্তু বাচ্চাটা আর কাঁদছে না, মুখে যে একটা হাসি ফুটেছে চাঁদের আলোয়, তাও আমার চোখে পড়ল। কিন্তু খানিকটা পথ গিয়েই খটকা লাগলো একটা। আমার ভৃত্যটা বারবার পিছনে পড়ে যাচ্ছে কেন? ওর তো ঠিক আমার পিছন পিছনই আসার কথা। তাহলে একবার জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, তোর ব্যাপারটা কী বলতে মনি? যেভাবে তুই হাঁটছিস তাতে তো বাড়ি পৌঁছতে আমার রাত কাবার হয়ে যাবে রে। তাতে কি বলবো, বাচ্চাটা নাকি দারুণ ভারী, সে আমাকে বলল। শুনে হেসে বললাম, দেখ, আমার মাথার মধ্যে ধামার মধ্যে আলু আছে 5 কেজি, 10 কেজি আছে কাঁঠাল, 2-3 সের বেগুন, মস্ত বড় একটা কুমড়ো। বাচ্চাটার ভার কি তার চেয়েও বেশি নাকি রে? এরপরে আর খানিকক্ষণ কোনো কথা হলো না, কিন্তু তারপরে যা হলো সেটা একটা তাজ্জব ব্যাপার। পিছন থেকে কাঁপা কাঁপা গলায় ডাক শুনলাম, বাবু বাবু। ভৃত্যটির গলা, মনে হলো খুব ভয় পেয়েছে। পিছনে না ফিরেই বললাম, কেন রে, আবার কি হলো? তাতে এই কাঁপা কাঁপা গলাতে সে বলল, বাবু ইসকা ইসকা প্যার তো বাড়তা হি চালা যা রাহা হ্যায়। অর্থাৎ এর পাটা ক্রমশই বেড়ে চলেছে। এরপরে আর পিছনে না ফিরে উপায়টা কি? কিন্তু পিছনে ফিরে যা দেখলাম তাতে আমার বাক স্তুতি সব বন্ধ হয়ে গেল। একেবারে আমার ভিড়মি খাবার জোগাড়, যেন মনে হচ্ছে ভিড়মি খেয়ে আমি রাস্তায় পড়ে যাব। বাজপেয়ীদা আবারও খানিকক্ষণ চুপ করে রইলেন। আমরা এদিকে অস্থির হয়ে উঠেছি। বললাম, কি হলো বাজপেয়ীদা, কি হলো? চুপ করে গেলেন কেন? পিছন ফিরে কি দেখলেন বলুন না। যা দেখলাম তা আপনারা বিশ্বাস করবেন না ভাই। বিশ্বাস করি আর না করি সে আমরা বুঝবো, আপনি কি দেখলেন সেটাই আগে বলুন দেখিনি। দেখলাম, বাজপেয়ীদা বলল, উফ, সে কথা ভাবলে এখন আমার গায়ে কাঁটা দেয় রে। যাচ্ছে রে, বলুন না কি দেখেছিলেন, সেটাই তো বলুন। দেখলাম যে ছেলেটা তো আমাদের বাড়ি চাকরের কাঁধে বসেছিল পা দুটো ঝুলিয়ে, সেই পা দুটো লম্বা হতে 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 একেবারে মাটিতে এসে ঠেকেছে। তারপরেই তো চাকরের ঘাট থেকে মস্ত একটা লাফ দিয়ে মাটিতে নেমে পাশের মাঠের ভিতর দিয়ে ছুট লাগিয়ে কোথায় যে মিলিয়ে গেল কিচ্ছু বুঝতে পারলাম না। আর আপনারা? হ্যাঁ, সঙ্গে সঙ্গে মাথার ধামাটা মাটিতে নামিয়ে আমিও ছুটলাম, আমার ভৃত্যও আমার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে 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 একেবারে আর পিছনে না তাকিয়ে যতক্ষণে না বাড়ি পৌঁছেছি ততক্ষণ দৌড়েছি। গল্প শেষ করে বাজপেয়ীদা বললেন, আছে রে ভাই, ভালো মন্দ সব রকমের আত্মাই আছে, তা আপনারা বিশ্বাস করুন আর নাই করুন। এ গল্প শুনে তোমরা যদি ভালো আত্মা খারাপ আত্মা বিশ্বাস করো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তোমরা ভূতে বিশ্বাস করো কি করো না। যদি ভূতে বিশ্বাস করো তাহলে আমাকে জানিও কমেন্ট করে যে আমরা ভূতে বিশ্বাস করি, আর ভূতে বিশ্বাস যদি না করো তাহলেও কমেন্ট করে জানিও যে আমরা ভূতে বিশ্বাস করি না। ভালো থেকো, সুস্থ থেকো। নিউ ইয়র্কের এক বুদ্ধিমতী সুন্দরী মেয়ে ক্যারোনিয়ার তার এক দূর আত্মীয়ের বাড়িতে থাকার জন্য নিমন্ত্রণ পেল। মেয়েটি বয়স 20, আগে সে কোনো দিন ক্যারোনিয়ায় যায়নি, সুতরাং থাকার সুযোগ পেয়ে মেয়েটি খুবই খুশি হলো। লিখেছেন বেনেট কার্ভ, গল্পর নাম শুধু একজন। ক্যারোনিয়ার আত্মীয়ের বিরাট খামার আর বাগিচা রয়েছে। যাবার দিন শুনতে লাগলো মেয়েটি বেশ কিছু পোশাক পরিচ্ছদ কিনে ফেলল। এসব
হাল ফ্যাশনের পোশাক দেখে দক্ষিণী ভাই বোনেরা, আত্মীয়ের ছেলে মেয়ের নিশ্চয়ই খুব অবাক হয়ে যাবে। তারপর যাবার দিন এলো। মেয়েটি নির্দিষ্ট দিনে পৌঁছালো ক্যারোনিয়ায়। আত্মীয়ের বিরাট অবস্থা, আর বাগিচাও আছে অনেক বড়। চারপাশের দৃশ্য ম্যানার হাউস। আত্মীয়দের ব্যবহার সবই সুন্দর, সবই নিখুঁত। আত্মীয়টি যেন বেশ অর্থবান, তা বুঝতে মেয়েটির কোনো অসুবিধা কিন্তু হলো না। ম্যানার হাউসের পশ্চিম পাশের একখানা ঘর মেয়েটির থাকার জন্য দেওয়া হলো। রাতের খাওয়া দাওয়া শেষ করে খুশি মনে সে চলল নিজের শোয়ার ঘরে। পূর্ণিমা রাত, পূর্ণচন্দ্রের আলোয় বন্যার সমস্ত ঘরখানা যেন প্লাবিত হয়ে যাচ্ছে। বাইরে নুড়ি ফেলা পথ, পথটা গিয়েছে ম্যানার হাউসের ফটকের দিকে, মানে মেন দরজার দিকে। পথের দুপাশে ফুলের বাগান। জ্যোৎস্নায় সব কিছু কেমন যেন অপার্থিব সৌন্দর্যে যেন ভরে গিয়েছে। মেয়েটির মনে হলো বুঝি এটা অন্য পৃথিবী, এই পৃথিবীতে মানুষের পৃথিবী নয়। কোনো এক জাদুকরের জাদুর বলে এ যেন চলে এসেছে স্বপ্নলোকের পরিদেশের দেশ। পৃথিবী যে এত সুন্দর, এত মায়াময়, তা যেন এতকাল মেয়েটি কল্পনার বাইরেই ছিল এইসব দৃশ্য। ঘরে বিরাট খাটে সুন্দর বিছানা পাতা রয়েছে। খাটে উঠতে গিয়ে মেয়েটি চমকে উঠল। রাতের নিস্তব্ধতা ফেলে নুড়ি ফেলা পথে ঘোড়ার খুরের শব্দ যেন শোনা যাচ্ছে। এত রাতে ম্যানার হাউসে আবার কে এলো? জানলার কাছে গেল মেয়েটি। একখানা পুরনো কোচ গাড়ি ছুটে আসতে দেখলো বাড়িটার দিকে। গাড়িখানা টানছে চারটে কালো, মানে মিশমিশে কালো ঘোড়া। ঝড়ের বেগে যেন গাড়িটা এসে থামলো সেখানে। থামলো এসে মেয়েটির ঘরের ঠিক জানালার সামনে এসে থামলো। কোচ বাক্স থেকে এক লাফে নামলো কোচওয়ান। উপরের জানলার দিকে তাকালো। একটা লম্বা অস্থিসার আঙুল তুলে ধরল মেয়েটির দিকে। লোকটি দেখে অতি কুৎসিত, অতি ভয়ঙ্কর। ওর মুখখানা খড়ির মতো সাদা। বাঁ গালে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত গভীর ক্ষতচিহ্ন। লম্বা নাকটা পাখির ঠোঁটের মতো বাঁকানো। শঙ্কা বিহ্বল মেয়েটির দিকে অস্থিসার আঙুল তুলে সে প্রেতায়িত কণ্ঠে গুনগুন করে বলল, আর মোটে একজনের জায়গা রয়েছে। দারুণ আতঙ্কে মেয়েটি জানলার কাছ থেকে পিছিয়ে সরে চলে এলো। ওর সমস্ত শরীর তখন থরথর করে কাঁপছে। ওর আচ্ছন্ন দৃষ্টির সামনে কোচ, ঘোড়াগুলো এবং বিভৎস দর্শন কোচম্যান মুহূর্তের মধ্যে বেমালুম অদৃশ্য হয়ে গেল। নুড়ি ফেলা পথটা পূর্ণচন্দ্রের জ্যোৎস্নায় প্লাবিত। পথটা আগের মতনই খালি। সে রাতে মেয়েটির ঘুম একদমই ভালো হলো না। সকালবেলায় সোনালি আলোয় ওর মনে হলো গত রাতে ও যা দেখেছে তা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিচ্ছু নয়। একে নতুন জায়গা, তার উপর খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গিয়েছিল, তাই বোধহয় পেট গরম হয়ে এসব স্বপ্ন ও দেখেছে। এমন করেই ব্যাপারটাকে ব্যাখ্যা করতে চাইল মেয়েটি। এ সম্পর্কে বাড়ির কেউ কিচ্ছু বলল না। কিন্তু কি আশ্চর্য, পরের রাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। সেই একজন কোচ ঝড়ের গতিতে ছুটে এলো নুড়ি পথ ধরে। সেই একই কোচম্যান নামলো কোচ বাক্স থেকে। মেয়েটির দিকে অস্থিসার আঙুল তুলে বিভৎস প্রেত কণ্ঠে সে একটাই কথা বলল, আর মোটে একজনের জায়গা রয়েছে। পর মুহূর্তে গাড়ি, ঘোড়া, কোচম্যান সবই অদৃশ্য হয়ে গেল। মেয়েটি একবার দারুণ ভয় পেয়ে গেল। না,
এ তো শুধু দুঃস্বপ্ন নয়, এ বাড়ি ছেড়ে ওকে চলে যেতে হবে। এ ভয়ঙ্কর দৃশ্য আর দেখতে পারবে না সে, সহ্য করতে পারবে না ওই বিভীষিকা। যদি সম্ভব হতো মেয়েটি হয়তো সেই রাতেই ম্যানার হাউস ছেড়ে চলে যেত, কিন্তু এত রাতে তা সম্ভব নয়। ঠিক করলো কাল ভোরেই ও চলে যাবে, ওই বাড়ি থেকে সে চিরদিনের মতো চলে যাবে। কিন্তু ভোরের জন্য ও যেন আর অপেক্ষা করতে পারছিল না। সকাল হলো, বাড়ির কর্তা আর কর্ত্রীকে কোনো রকমে একটা ছুতো দেখিয়ে ও ম্যানার হাউস থেকে বেরিয়ে পড়ল। বাড়ির কর্তা গিন্নি একটু মনক্ষুণ্ণ হলেন, কিন্তু ওর ইচ্ছার তারা কিন্তু কোনো বাধা দিল না। ওর ইচ্ছার বিরুদ্ধে কেউ গেল না। মেয়েটি সোজা চলে এলো নিউ ইয়র্কে। স্টেশন থেকে বাড়ি না গিয়ে একখানা ট্যাক্সি নিয়ে ও চলে এলো ওদের পারিবারিক চিকিৎসকের চেম্বারে। একখানা বহুতল বাড়ির 18 তলার ডাক্তারের চেম্বার। কাঁপা স্বরে মেয়েটি ডাক্তারকে তার অভিজ্ঞতার কাহিনী বলল। সহানুভূতির সঙ্গে ডাক্তার শুনলেন ওর কাহিনী। ডাক্তারকে সব কথা খুলে বলায় মেয়েটি উত্তেজিত স্নায়ুগুলো যেন শান্ত হলো। কাহিনী শেষ হলে বর্ষিয়ান চিকিৎসক একটু হেসে বললেন, তুমি একটা অদ্ভুত অলীক বিশ্বাসের শিকার হয়েছ। যা দেখেছ তাকে মনোবিজ্ঞানে অলীক প্রত্যাখ্যান বা হ্যালুসিয়েশন বলা যায়। তোমার কোনো ভয় নেই, এখন বাড়ি যাও। 2-1 দিন বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথায় মেয়েটির মনের অস্থিরতা দূর হলো। চেম্বার থেকে বেরিয়ে ও বাইরে টানা বারান্দায় চলে এলো। এবার এই করিডোর দিয়ে একটু এগোলেই লিফট পাওয়া যাবে। লিফটের জন্য বেল টিপল মেয়েটি। উপর থেকে নেমে এলো লিফট, একেবারে ভর্তি। ভিতরে লোক গাদাগাদি করে রয়েছে। ওর সামনে এসে থামলো লিফটটা। কোনো রকমে ভিতরে একটু জায়গা করে নেওয়ার জন্য মেয়েটি এগোলো। আর ঠিক সেই সময়ই ওর কানে ভেসে এলো একটা পরিচিত কণ্ঠস্বর, আর মোটে একজনের জায়গা রয়েছে। দারুণ আতঙ্কে মেয়েটি কিন্তু পিছিয়ে গেল। ওর দিকে অস্থিসার আঙুল তুলে লিফট চালক বলল কথাগুলো। লিফট চালক সেই রাতে দেখা কোচোয়ান, সেই খড়ির মতো সাদা মুখ, বাঁ গালের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত গভীর ক্ষতচিহ্ন, পাখির ঠোঁটের মতো বাঁকানো নাক, এক হুবাহু এক, কোনো ভুল নেই, সেই একই লোক। লিফটের সামনে থেকে কয়েক পা পিছিয়ে গিয়ে মেয়েটি আর্তনাদ করে উঠল। ঝপাত করে বন্ধ হয়ে গেল দরজা। লিফট ওকে রেখেই নিচে নেমে গেল। এক মুহূর্ত পরেই ঝপ ঝপ ঝপাং মুড়মুড় করে ভেঙে পড়ার সঙ্গে সেই বহুতল বিরাট বাড়িটা যেন থত 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 করে কেঁপে উঠল। আর ছিঁড়ে লিফটটা গিয়ে আছড়ে পড়ল 18 তলার নিচে। একজন আরোহীর আর একটা আরোহী বেঁচে থাকলো না 18 জনের মধ্যে। তাদের দেহ পরিণত হলো রক্তময় মাংসপিণ্ডে। রক্তময় মাংসপিণ্ডে মেয়েটিও পরিণত হতো, কিন্তু সে লিফটের বাইরে বেরিয়ে চলে এসেছিল। তাহলে মেয়েটি কি লিফটের বাইরে এসে ঠিক করেছিল, না ভুল করেছিল, না সে যেগুলো দেখছিল সেগুলো শুধুই তার মনের হ্যালুসিয়েশন ছিল, না মেয়েটি সত্যি সত্যিই দেখছিল? কেমন লাগলো গল্প তোমাদের? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আকাশে চাঁদ নেই, মাথার উপর তারা জ্বলা আকাশ। অন্ধকার পথে একজন পথিক এগিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থানের দিকে। তারার আলো পথের অন্ধকার দূর করতে পারেনি। রাস্তার দুপাশে লম্বা লম্বা গাছ, তার ফলে পথের অন্ধকার আরও ঘন, আরও গাঢ় হয়ে উঠেছে। ক্লান্ত পথে এগিয়ে চলেছে পথিক। ওকে এখনো আরও অনেকটা পথ যেতে হবে। লোকটা একটু ভীতু প্রকৃতির, একে অন্ধকার, তার উপর নির্জন বনপথ। বেনেট কার্ফের লেখা রাতের অতিথি গল্পটা শুনে দেখো তোমাদের কেমন লাগবে। ফলে ওর ভয়টা যেন আরও বেড়ে গিয়েছিল। কিসের ভয়? ভূতের ভয়। ওর গা ছমছম করছে। আগেই বলেছি লোকটা কিন্তু খুব ভীতু প্রকৃতির। ভীতু প্রকৃতির লোক, তারপরে অন্ধকার। অন্ধকার পথে চলতে চলতে
সে যাচ্ছে বনপথ দিয়ে, তার উপর নির্জন পথে ভীতু মানুষ যদি চলে কি হবে তার ফলটা বোঝাই যায়। গা ছমছমে অন্ধকার ভাবটা তার যেন মনের ভিতরে প্রবেশ করছে, অন্ধকার ভাবটা তার মনে বেশি করে ছড়িয়ে পড়ছে, এবং একটা লোকও ঠিক ওই অন্ধকারের রাস্তায় সে দেখতে পাচ্ছে না। কিভাবে দেখতে পারবে? লোক তো নেই রাস্তায়, রাত তো তেমন কিছু বেশি হয়নি, কিন্তু রাত বেশি না হলেও প্রয়োজনের বাইরে কোনো লোক বনের মধ্যে থাকবেই বা কেন? কিন্তু কি আর করা যাবে, তাকে তো যেতেই হবে। সে যদি না যায় তাহলে গন্তব্যস্থলে তো পৌঁছতে পারবে না। কিন্তু এটা হচ্ছে রাস্তাটা এই জন্য মানে সে আর তার ভয় লাগছিল, কারণ এটা ছিল পাড়া গাঁ, রাত তেমন কিছু হয়নি। রাত তেমন কিছু হয়েছে বলে যে তার ভয় লাগছে সেটা কিন্তু নয়, রাত এমন কিছু হয়নি, সে রাতের জন্য কিন্তু ভয় নাই। কিন্তু ওটা যে পাড়া গাঁ, সে সন্ধ্যার মধ্যেই একেবারে যেন মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, কারণ গ্রামের লোকজনেরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়ে। হঠাৎ উল্টো দিকে থেকে আসা একটা লোকের সঙ্গে তার ধাক্কা লাগলো। চমকে গেল পথিক, কি আশ্চর্য, এ লোকটা আবার কখন এলো? অন্ধকারে পথিকটা চোখে মোটামুটি চোখটা শুয়ে গেল অন্ধকারের মধ্যে, তারার আলোয় ও আবছাভাবে লোকটাকে দেখে নিল। সামনের পথটা দেখতে পাচ্ছিল না ঠিকই, কিন্তু যদি সামনের পথটা নাও দেখতে পেতাম তাহলে লোকটা যে আসছে সেটা আমি দেখতে পেতাম না। একবার সে ভাবল। ধাক্কা লাগায় পথিক কিন্তু চমকে গেল। ধাক্কা লাগলে একটা স্বাভাবিক মানুষের সাথে মানুষের ধাক্কা লাগলে সে চমকে যাবেই। প্রথম চমকটা কাটার পর সে বলল, বাবা আপনি মশাই খুব চমকে দিয়েছেন, আমি তো ভাবলাম অন্ধকার পথে একটা কালো ভূতের সঙ্গেই বুঝি আমার ধাক্কা লাগলো। সত্যি মশাই, আপনি খুব ভয় পাইয়ে দিয়েছেন আমাকে। তাই বুঝি? অদ্ভুত গলায় সেই আগন্তুক বলল। এমনি করেই লোকে ভয় পায়। পথিক বলল, আমি তো আপনাকে ভূতই ভেবেছিলাম, তা আপনার ধারণাটা পাল্টালো কী করে? এখনও তো কি আমাকে ভূতই ভাবছেন নাকি? তা আপনার ধারণাটা পাল্টাতে আমি চাই না। বিমূঢ় পথিকের বিস্ফারিত চোখের সামনে আধার রাতের কালো অন্ধকারটা আগন্তুক হঠাৎ, ওমা এখনই তো আগন্তুকটা ছিল, আবার হঠাৎ অদৃশ্য হয়ে গেল কি করে আমার চোখের সামনে? সে তো ভেবেই পাচ্ছে না। সেই রাত, সেই সময়, বেনের কার। নিউ ইয়র্ক থেকে যে পথটা 1 নম্বর সড়ক বেরিয়ে এসেছে, ব্যান্টিমোরের 12 মাইল দূরে আর একটা গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক কিন্তু আছে। এই জাতীয় সড়কে এখন ক্রসিংটা খুবই বিপজ্জনক। এখানে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা এড়াবার জন্য পথচারীদের জন্য মাটির তলা দিয়ে একটা সাবওয়ে তৈরি করার কথা অনেক দিন থেকেই শোনা যাচ্ছে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, কী জন্য হচ্ছে না তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এখনো পর্যন্ত এটা পরিকল্পনা স্তরেই রয়েছে। সরকারি লাল ফিতের বাঁধন কেটে এখনো পরিকল্পনাটা বাস্তবে কিন্তু রূপায়িত হবার সম্ভাবনা দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে না। যাই হোক, শনিবারের রাত ডাক্তার একারমল এক গ্রাম্য ক্লাব থেকে গাড়ি করে ফিরলেন। ক্লাবে একটা নাচের আসর ছিল। ডাক্তার কিন্তু গাড়িটা নিজেই চালাচ্ছিলেন। ক্রসিংটার কাছে এসে গাড়ির গতি একটু কমিয়ে দিলেন ডাক্তার। একটি মেয়ে দাঁড়িয়ে আছে। অবাক হলেন ডাক্তার, এত রাতে নির্জন পথে একটা মেয়ে, তার পরনে সন্ধ্যার গাউন। মেয়েটি গাড়ি থামাবার ইশারা করছে। ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। বিপদে না পড়লে কোনো মেয়ে মানুষ গাড়ি কেন থামাতে চাইবে?
বোধহয় কোনো পার্টিতে গেছিল। পার্টিতে গিয়ে সময়ের হিসাব রাখতে পারেনি। সময়ের হিসাব না রাখতে পেরে এখন সব যানবাহন বন্ধ হয়ে গেছে। যানবাহন বন্ধ হয়ে যাওয়ার ফলে আর বাড়ি ফিরতে পারছে না। একাকী মেয়েটা রাস্তার মধ্যে পড়ে আছে, দাঁড়িয়ে আছে। এখন যানবাহন বন্ধ হয়ে গিয়ে তুমি যে বাড়ি ফিরতে পারছো না, তাই তুমি গাড়িটা থামালে না? ডাক্তার বললেন, আপনি পিছনের সিটে বসুন, সামনে আমার পাশে গল্ফ খেলবার সরঞ্জাম রয়েছে তো, এখানে আর বসবার জায়গা নেই। মেয়েটি গাড়িতে উঠল। ডাক্তার গাড়ি ছেড়ে দিলেন। এত রাতে আপনি এখানে কি করছেন? মেয়েটিকে ডাক্তার জিজ্ঞাসা করল। আপনার মতো এক তরুণীর পক্ষে এত রাতে একলা পথে থাকা খুব নিরাপদ আপনি মনে করেন? গাড়ি চালাতে চালাতে ডাক্তার বললেন, সে এক বিরাট কাহিনী। মেয়েটি বলল, কি মিষ্টি মেয়েটির গলা, যেন মেয়েটির গলা দিয়ে মধু ঝরছে, স্লেজ গাড়ির ঘণ্টার ধ্বনির মতো। দয়া করে আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবেন, সেখানে আমি আপনাকে সব কথা বুঝিয়ে বলবো। মেয়েটির গলার স্বরে আকুলতা আছে। বোঝা গেল মেয়েটি দায়ে পড়েই রাস্তায় বেরিয়েছে এবং বিপদে পড়েছে। আপনার ঠিকানা? ঠিকানা ঠিকানা হলো এত নম্বর 9 চার্লস স্ট্রিট। মনে হয় আপনার নিজের পথ থেকে খুব বেশি দূরে যেতে হবে না। ঠিক আছে, জায়গাটা আমার একেবারে অচেনা নয়, ডাক্তার বললেন। মেয়েটি শঙ্কুরতার মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। গাড়ির গতি বাড়িয়ে দিলেন ডাক্তার একারমল। এখনও অনেকটা পথ যেতে হবে। মেয়েটির বাড়ি ডাক্তারের নিজের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। ওকে পৌঁছে দেবার দায়িত্ব ঘাড়ে চাপায়। বাড়ি পৌঁছেতে ডাক্তারের আরও মিনিট 10 বেশি সময় লাগবে। যাক, কি আর করা যাবে, মেয়েটিকে তো বাড়ি পৌঁছে দেওয়া যাবে। ওকে পৌঁছে দেবার দায়িত্ব যখন আমি ঘাড়ে নিয়েছি, তখন ওকে বাড়িতে আমি পৌঁছে দিয়েই আসব। বিপন্ন মেয়েটিকে সাহায্য করা তো একটা নৈতিক এবং সামাজিক কর্তব্যের মধ্যেই পড়ে। নর্থ চার্লস স্ট্রিটে ঢুকে গাড়ির গতি কমিয়ে দিলেন ডাক্তার। এবার দুপাশের বাড়ির নম্বরগুলি দেখতে দেখতে যেতে হবে। বেশি দূরে যেতে হলো না। একটু এগুতেই মেয়েটি যে নাম্বারের কথা বলেছিল, সেই নাম্বারের বাড়িখানা পেয়ে গেলেন ডাক্তার। গাড়ি থামালেন। এই যে আমরা এসে গিয়েছি। ডাক্তার পিছনের দিকে মুখ ফেরালেন। কি আশ্চর্য, পিছনে আসায় একদম ফাঁকা ছিল, কেউ নেই সেখানে। এ কি অদ্ভুত ব্যাপার! অপমানেই বললেন ডাক্তার। মেয়েটি নিশ্চয়ই গাড়ি থেকে পড়ে যায়নি, কব্বুরের মতো উপরেও যায়নি। কিন্তু কি আশ্চর্য, পিছনের আসন একদম ফাঁকা, কেউ নেই সেখানে। ডাক্তার পিছনের দিকে মুখ ফুরিয়ে কি দেখলেন? আচ্ছা, মেয়েটি কি কব্বুর গাড়ি থেকে উবে গেল? তবে কি এ রাস্তায় ঢুকে গাড়ির গতি যখন কমিয়ে দিলাম, তখনই ও গাড়ি থেকে নেমে গেল? কিন্তু তাই বা নামবে কি করে? গাড়ি তো আর বাড়ির দিকেই নিয়ে যাচ্ছিলাম, গাড়ি থেকে নামতে গেল কেন? গাড়ি থেকে নেমে বাড়িখানার দিকে এগোলেন ডাক্তার। সদর দরজা কিন্তু বন্ধ। সদর দরজা বন্ধ থাকলে কি হবে? ভিতরে একটি আলোও দেখা যাচ্ছে না। বাড়িখানা নিঝুম, নিস্তব্ধ। পোড়ো বাড়ি নাকি? কিন্তু না, তাও তো মনে হচ্ছে না। হতবুদ্ধি ডাক্তার কলিং বেলটা টিপলেন। এরকম অভিজ্ঞতা তার জীবনে কখনো হয়নি। কোনো সাড়া নেই, বাড়িতে কোনো লোকজন নেই। আবার বেল টিপলেন ডাক্তার। এ রহস্যের মীমাংসা না করে তিনি যেতে পারছেন না। শেষ পর্যন্ত দরজা খুলল। একজন লোক চৌকাটের উপাস থেকে ডাক্তারের দিকে তাকালেন। লোকটি বৃদ্ধ, তারপর মাথায় চুল একদম ধূসর, চোখে মুখে ক্লান্তির ছাপ। কাকে চাইছেন? ক্লান্ত গলায় বৃদ্ধা জিজ্ঞাসা করলেন। দেখুন, একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছে, ডাক্তার বললেন। একটা অতি অল্প বয়সী মেয়ে আমার গাড়িতে উঠেছিল। খুব কাতরভাবে আমাকে জানিয়েছিল সে বিপদে পড়েছে, তাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। মেয়ে আমার গাড়িতে উঠেছিল, সে এ বাড়ির ঠিকানায় দিয়েছে। আমি তাকে নিয়ে এলাম, কিন্তু এখন দেখছি সে আর গাড়ির মধ্যে নেই। এই তো, বৃদ্ধ প্রশ্নের সুরে বললেন। হ্যাঁ, ঠিক তাই। মেয়েটি কোথায়
আপনার গাড়িতে উঠেছিল? দুটো হাইওয়ের ক্রসিংয়ে না? উত্তর দিলেন ডাক্তার। হ্যাঁ, ওই যে দুটো হাইওয়ের ক্রসিং আছে ওইখানে। জানি জানি। ক্লান্ত স্বরে বৃদ্ধ বললেন, এই নিয়ে তিনবার হলো। ও আমারই মেয়ে। 3 বছর আগে ওই ক্রসিংয়ের কাছে একটা মোটর দুর্ঘটনায় ও মারা যায়। আজ ওর মৃত্যুর তারিখেই ও বাড়ি ফিরতে আসতে চায়, কিন্তু পারে না। ওর গত 2 মৃত্যু দিবসেও এমন ঘটনা ঘটেছিল। ও প্রতি বছরই ওর যেদিন মৃত্যু হয়েছিল সেদিনও বাড়ি ফিরে আসতে চায়, কিন্তু বাড়িতে সে আসতে পারে না। বৃদ্ধের গলার স্বর কেঁপে উঠল, চোখের কোণে টলমল করে উঠল অশ্রুবিন্দু। বিমূঢ় ডাক্তার গাড়ির দিকে পা বাড়ালেন। মেয়েটি যেদিন মারা গেছিল সেদিন মেয়েটা ছিল জন্মদিন, আর সে তার বাবা মাকে দেখতে আসছিল। অনেক দিন পর সে বাবা মাকে দেখতে আসছিল, আর ওই ক্রসিংয়ের কাছেই এসে সে মোটর দুর্ঘটনায় মারা গেছে। সে মারা গেছে, কিন্তু তার আত্মা মারা যায়নি। সে বারবার বৃদ্ধ বাবা মায়ের সঙ্গে দেখা করতে আসে আর রাস্তার লোকেদের লিফট চায়। আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমার গল্প কমেন্ট করে জানিও তোমাদের কতটা ভালো লেগেছে। আমি বৈশাখী বলছি, আমি খুব ভালো আছি। ঈশ্বরের কৃপায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। সাটিনের পোশাক, এটা হচ্ছে নিউ ইয়র্কের লেখক মহলে কয়েক বছর আগে একটা খুব পরিচিত গল্প চালু ছিল। বেনার্ড কার্ফের লেখা সাটিনের পোশাক। এই গল্পটি হলো সাটিনের পোশাক পরা একটি সুন্দরী মেয়েকে নিয়ে। এ হচ্ছে এমনই এক ঘটনা যা নাকি সব বক্তারই থুরতুরো বা জ্যাঠাতুতো বা খুড়তুতো বোন যাই হোক না কেন, অথবা নিকটতম প্রতিবেশীর জীবনে এটা ঘটেছিল। এ কাহিনী সব কথকই এ সম্পর্কে শপথ করতে প্রস্তুত। অবশ্য আরও অনেক পরিচিত মেয়ের জীবনে এরকম ঘটনা নাকি ঘটেছিল, এমন কথাও নাকি শুনতে পাওয়া যায়। কিন্তু এ কথা বলা হলে বক্তারা অত্যন্ত চটে যায়, তাদের মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায়। যাক সেসব কথা, এবার আসল গল্পটা বলা যাক। কাহিনীটা হচ্ছে এই যে, একবার এক সুন্দরী কিন্তু গরিব মেয়ে একটা নাচের আসরে যাবার নেমন্তন্ন পেয়েছিল। মেয়েটির পক্ষে সম্পূর্ণ নতুন এক জগতে প্রবেশ করার একটা বিরাট সুযোগ ছিল এটা। সে আভিজাত সমাজের সঙ্গে মিশতে পারবে, হয়তো কোনো সুশ্রী আর ধনী যুবকের সঙ্গে ওর পরিচয় হবে, আর সে পরিচয় পরিণত হবে ঘনিষ্ঠতায়। সেই যুবকই হয়তো বিয়ে করে বস্তির খুপড়ি ঘর থেকে উদ্ধার করে ওকে নিয়ে যাবে নিজের প্রাসাদোত্তম অট্টালিকায়। প্রাসাদের মতন যে অট্টালিকা, সেই অট্টালিকায় সে বাস করবে। নেমন্তন্ন পেয়ে মেয়েটি এরকম অনেক সুখের কল্পনার জাল বুনে ফেলেছিল। কিন্তু একটা মুশকিল আছে। মুশকিলটা হচ্ছে একটা নয়, বিরাট। অভিজাত ধনীদের এরকম নাচের আসরে যাবার মতো পোশাক মেয়েটির কিন্তু নেই। এই সমস্যার সমাধান হবে কিভাবে? অনেক ভাবনা চিন্তা করেও মেয়েটি তা ঠিক করতে পারল না। শেষ পর্যন্ত একটা বান্ধবীকে বলল তার সমস্যার কথাটা। সে সব শুনে বান্ধবীটি বলল, এটা তার এমন কি সমস্যা, যেদিন সন্ধ্যায় জন্য এই পোশাকটা ভাড়া করলে সেই দিনের জন্য সে পোশাকটা ভাড়া করে নেবে। ভাড়া কোথায় পাওয়া যাবে? বন্ধকি দোকানে পাওয়া যেতে পারে। অসুবিধায় পড়লে অনেক সময় লোকজন পোশাক পরিচ্ছদ বাঁধা দিয়েও টাকা ধার করে নিয়ে গিয়ে থাকে। এই তো আমাদের বাড়ির কাছেই এরকম একটা দোকান রয়েছে, তোকে নিয়ে যাব সেখানে, দেখা যাক সমস্যার সমাধান হয় কি হয় না। বান্ধবীর সঙ্গে মেয়েটি গেল ওই বন্ধকির দোকানে। কি সৌভাগ্য মেয়েটির, সে কিন্তু একটা সাটিনের পোশাক, তার মনোমতো সুন্দর চমৎকার পোশাক সে ভাড়া পেয়ে গেল। এটা তার কপালে ছিল।
দুটো একটা জায়গায় একটু পিনের কারসাজি করলেই সাদা গাউনটা মেয়েটির গায়ে চমৎকার মানাবে। একদম এমন মনে হচ্ছে যেন মেয়েটার গায়ের মাপ দিয়েই ওই সাটিনের জামাটা বানানো হয়েছিল। আর ভাড়াও এমন কিছু বেশি নয়। খুশি হয়ে বান্ধবীকে ধন্যবাদ দিল মেয়েটি। দোকানিকে কয়েকটা সেন্ট সে আগাম দিল, বা সেন্ট মানে পয়সা ভারতীয় মতে। সে কিছুটা পয়সা আগাম দিয়ে রাখলো এবং সন্ধ্যার জন্য পোশাকটি সে তার জন্য বুক করে রাখলো। নির্দিষ্ট দিন সন্ধেবেলায় সাদা সাটিনের সেই চমৎকার গ্রাউনটি পরে মেয়েটি নাচের আসরে উপস্থিত হলো। মেয়েটি দেখতে যেমন সুন্দর, তার উপর এই সুন্দর পোশাকটি পরায় ও সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেল। আসরে আর সব মেয়েরা ওর কাছে একদম ম্লান হয়ে পড়ল। এই মেয়েটিকে যেন ঝলমল ঝলমল করতে লাগলো মেয়েটি পুরো আসরে। ও আসবার পর যেন একটা সাড়া পড়ে গেল আসরে। অনেক তরুণী ওর সাথে নাচবার জন্য আগ্রহী হয়ে উঠল। মেয়েটি কাউকে বিমুখ করতে চাইল না। ঠিক করলো সব তরুণের সঙ্গে সে একের পর এক নাচবে। আজ তার ভাগ্য ফিরেছে। একটা অচিন লোকের দুয়ার যেন খুলে গিয়েছে তার সামনে। একের পর এক সুদর্শন তরুণের সঙ্গে সে নেচে চলল মেয়েটি। সময় যেন উড়ে যেতে লাগলো পাখা মেলে। সন্ধ্যা শেষ হলো, শুরু হলো রাত। রাত এগিয়ে চলল, গভীরতার দিকে তার খেয়ালই নেই। নেচে নেচে মেয়েটি ক্লান্ত হয়ে পড়ল। শুধু কি ক্লান্তি, তার সঙ্গে কেমন যেন একটা বমি বমি ভাব, মাথায় অসহ্য যন্ত্রণা। মেয়েটির মনে হলো যেন বুঝি জ্ঞান হারিয়ে ফেলবে। যতক্ষণ পারল ততক্ষণ এই অস্বস্তির ভাবটাকে সে বুঝতে দিল না। লড়াই করার চেষ্টা করলো মেয়েটি। ভাবলো একটু পরেই সব ঠিক হয়ে যাবে, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, অস্থিরতা কমেই বেড়ে চলল। শেষ পর্যন্ত মেয়েটি আর পারল না। দুটি নাচের মাঝখানে বিরতিতে চুপি ছাড়ে বেরিয়ে চলে এলো আসর থেকে। ওর সমস্ত শরীর তখন টলছে। রাস্তায় এসে মুক্ত বাতাসেও ওর অস্বস্তি কিছুটা কমলই না। কোনো রকমে একখানা গাড়ি ধরে ও নিজের বাসায় ফিরে এলো। কি করে যে টলমলে টলমলে পায়ে সিঁড়ি ভেঙে ভেঙে নিজের কামরায় ঢুকলো তাও নিজেই বুঝতে পারল না। নিজের ঘরে এসে পোশাক না ছেড়েই মেয়েটি বিছানায় লুটিয়ে পড়ল। গা বমি বমি ভাবটা আরও বেড়ে গেছে মাথায় অসহ্য যন্ত্রণা। আচ্ছন্ন অবস্থায় ওর যন্ত্রণায় কাতর মাথার মধ্যে যেন একটা অপার্থিব কণ্ঠস্বর ঢুকতে লাগলো। আচ্ছন্ন অবস্থায় সে শুনতে পেল নারী কণ্ঠে কে যেন বলছে, দে আমার পোশাক ফিরিয়ে দে, দে আমার গাউন ফিরিয়ে দে, এ পোশাক আমার, এ পোশাক আমার, জীবিতের নয়, এ পোশাক মৃত ব্যক্তির, দে আমাকে ফিরিয়ে দে। এটা সে কি শুনছে? কি কর্কশ, কি বিভৎস, কি তিক্ত সেই কণ্ঠস্বর, দে দে দে। ছোট্ট কামরাখানা ধ্বনিত প্রতিধ্বনিত হতে লাগলো সেই আনুমানিক কণ্ঠস্বরে। পরদিন সকালে মেয়েটির মৃতদেহ পাওয়া গেল বিছানার উপর। অস্বাভাবিক মৃত্যু দেখে করোনার ময়না তদন্তের আদেশ দিল। তদন্তে প্রকাশ পেল যে সব সংরক্ষণের তরল পদার্থ শরীরে ঢুকে মেয়েটির সমস্ত দেহ বিষাক্ত হয়ে যায় এবং তাতেই তার মৃত্যু হয়। প্রশ্ন উঠল, এইরকম বিষাক্ত তরল পদার্থ ওর শরীরে ঢুকলো কী করে? তদন্তে জানা গেল ঢুকেছে সাদা সাটিনের গ্রাউন থেকে। কারণ পরীক্ষা করে দেখা গেল ওই গ্রাউনের গায়ে তরল পদার্থটা মাখানো ছিল, কেউ মাখিয়ে রেখেছিল। নাচতে নাচতে মেয়েটির শরীর যখন খুব গরম হয়ে গিয়েছিল তখন শরীরের রোমকূপের পথেই বিষ ঢুকে গিয়েছিল দেহের মধ্যে। কিন্তু গ্রাউনে কেন সব সংরক্ষণের তরল পদার্থ মাখানো থাকবে? মেয়েটি কোথা থেকে গ্রাউনটি কিনেছিল বা ভাড়া করেছিল? মিতার বান্ধবীর কাছ থেকে বন্ধকি
কার বাড়ির ঠিকানা পেল পুলিশ। ঠিকানা পাবার পর সেখানে যেতে পুলিশের আর দেরি হলো না। এ গ্রাউন্ডটা চেনেন? তদন্তকারী অফিসার দোকানিকে প্রশ্ন করেন। হ্যাঁ, এটা আমার দোকানের জিনিস। গ্রাউন্ডটা কি 2-3 দিন আগে একটি মেয়ে বিক্রি করেছিলে? মেয়েকে? না না, বিক্রি করিনি, ভাড়া নিয়ে গেছিল। কোথা থেকে জোগাড় করলে এই পোশাকটা? আমি তো তা বলতে পারবো না, কত রকম জিনিস তো দোকানে আসে। সে কি সে কি বন্ধক রাখছো, খাতাপত্রে তা লিখে রাখবে না? অবাক হয়ে অফিসার জিজ্ঞাসা করলেন। তা তো লিখে রাখি, তবে যতদূর মনে হচ্ছে ওটা বন্ধকি জিনিস নয়। পোশাকটা আমি কিনেছিলেন? এখন মনে করে বলুন, কিনেছিলেন তো কার কাছ থেকে কিনেছিলেন? কোনো উত্তর না দিয়ে দোকানি চুপ করে রইল। চুপ করে থাকবেন না, এর সঙ্গে একটা মৃত্যুর প্রশ্ন কিন্তু জড়িয়ে আছে। মৃত্যুর প্রশ্ন? হ্যাঁ, যে মেয়েটিকে পোশাকটা ভাড়া দিয়েছিলেন সে কিন্তু মারা গিয়েছে। মৃত্যুর কারণ বিষ, আর সেই বিষ পাওয়া গিয়েছে এই পোশাক থেকে। দোকানির মুখ বিবর্ণ হয়ে গেল। বলুন, কার কাছ থেকে এই গ্রাউন্ডটা কিনেছিলেন? চুপ করে থাকবেন না, বলুন। আপনি এখন চুপ করে থাকলে এটা কিন্তু আপনার অপরাধ বলে আমরা মেনে নেব এবং আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য থাকবো, আপনাকে কিন্তু ছাড়বো না। দোকানি আবার সত্যি ঘাবড়ে গেল। অফিসারের দিকে তাকিয়ে ভীরু গলায় সে বলল, পোশাকটি আমি কিনেছিলাম একজন আন্ডারটেকারের সরকারির কাছ থেকে। কফিনের ডালায় পেরেক পুঁতবার ঠিক আগে সে মৃতদেহ থেকে গ্রাউন্ডটা খুলে নিয়েছিল। আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। আর যদি তোমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো। আমি বৈশাখী বলছি। আমি ভীষণ ভালো আছি। ঈশ্বরের কৃপায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো। হানাবাড়ির অভিশাপ, বেনেট কার্ফের লেখা। মিস্টার এলিসন হচ্ছেন একজন লোক যিনি নিজের কাজ নিয়েই নিজে ব্যস্ত থাকতে ভালোবাসেন। অন্যের ব্যাপারে মাথা না ঘামিয়ে তিনি নিজের নিয়েই নিজে থাকেন। তিনি অন্যের ব্যাপারে মাথা ঘামানো খুব একটা পছন্দ করেন না। কিন্তু সেদিন সন্ধ্যায় ব্যাপারটা ঘটল ঠিক অন্যরকম। যুবকটি যখন বাসে ওঠে তার পাশে সিটে এলিয়ে পড়ল, তখন মিস্টার এলিসন কিছুতেই তার সন্ধ্যার সময় যে কাগজখানা তিনি মনোসংযোগ করে পড়তেন সেটা কোনো মতেই তিনি মনোসংযোগ করে পড়তে পারছেনই না। নিউ ইয়র্ক থেকে স্ট্যামফোর্ডের পথে মিস্টার এলিসন অনেকবার যাতায়াত করেছেন, কিন্তু এই রকম ভেঙে পড়া যাত্রী তিনি কখনো দেখেননি। যুবকটির হাত সাংঘাতিকভাবে কাঁপছিল। দারুণ আক্ষেপ ওর সমস্ত শরীরে মাঝে মাঝে খিঁচুনি ধরে যাচ্ছিল। মনে হচ্ছিল ও যেন ওর চারপাশে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না। এমনকি এখন যে কোথায় রয়েছে সে সম্পর্কে কিন্তু যুবকটির কোনো ধারণা আছে বলে তার কিন্তু কোনো সচেতনতা ছিল সেটা কিন্তু তিনি মনে করতেও পারছেন না। মাঝে মাঝে আপন মনে কি যেন বিড় করে চলেছে। এরকম অবস্থায় পাশে বসে খবরের কাগজে মনোসংযোগ করা কিন্তু একটু অসম্ভব ব্যাপারই বটে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে এলিসন কাগজখানা ভাঁজ করে ফেললেন। তিনি কারুর ব্যাপারে থাকতে ভালোবাসেন না এ কথা ঠিক, কিন্তু তিনি যে ভালো মানুষ নন এটা তো আর ঠিক নয়। তিনি একজন ভালো মানুষ বটেন। কি যুবকটি এরকম কেন করছে তিনি দেখার জন্য খবরের কাগজটা রেখে একটু আঁতাত হয়ে উঠলেন। সে এলিসনের কাছে নিজের অদ্ভুত আচরণের জন্য ক্ষমা চাইল। মাফ করবেন স্যার, আমার আচরণের জন্য আপনি বোধহয় কাগজে মন দিতে পারছেন না। কিন্তু কি করব, আমি এক হতভাগ্য জানেন। আমি এক শিকার। হ্যাঁ, নিয়মিত শিকার। কি নিয়তির শিকার? আমি একজন শিকার? কি বলছেন? হ্যাঁ, এলিসন কোনো কিছু না ভেবেই তাকে উৎসাহিত করলেন না, কিন্তু তিনি অবাক হয়ে গেলেন যখন দেখলেন তিনি নিজেই যথেষ্ট মনোযোগ দিয়ে যুবকটির কাহিনী শুনছেন। আমাকে এ কাহিনী কাউকে বলিনি জানেন,
বলেই বা কী হবে, এক অদ্ভুত রহস্যময় অলৌকিক কাহিনী এটা। আমি নিজে প্রত্যক্ষদর্শী। 9 বছর আগে আমি আমাদের কলেজের এক ভাতৃসংঘের প্রধান নির্বাচিত হয়েছিলাম। যুবকটি বলতে লাগলো, আমাদের ভাতৃসংঘটি ছিল একটু অদ্ভুত ধরনের। কলেজের সবাইকে এর সদস্য পদ কিন্তু দেওয়া হতো না। আমাদের সঙ্গে নিয়মকানুন বেশ কড়াকড়ি ছিল। নিয়ম ছিল প্রতি বছর নতুন ছাত্রদের ভিতর থেকে যে ছাত্রটি বা যে ছাত্রের থেকে মোট 3জনকে বা 3জন ছাত্রকে সঙ্ঘের সদস্য করা হবে। এর ফলে আমাদের গোষ্ঠীতে 1 ডজনের বেশি ছেলে কিন্তু হতো না। আমাদের কাজকর্মে কেউ কিন্তু বাধা দিত না। সবাই স্বীকার করত আমরা হলাম ক্যাম্পাসের সবচেয়ে সেরা এবং সবচেয়ে ডাকাবুকো ছেলে। আমরা কত উঁচু ধরনের ছেলে তা প্রমাণ করবার জন্য আমাদের চেষ্টার কোনো অন্ত কিন্তু ছিল না। এর চেষ্টার পিছনে বোধ করি আমাদের অবচেতন মনই সক্রিয় হয়ে উঠেছিল। এর ফলে আমাদের দলে সদস্যপদ প্রাপ্তির দীক্ষাক্রমে জটিল এবং উদ্ভট হয়ে উঠল। আমি যেবার দলের নেতা হলাম সে বছর 3জন নতুন ছেলেকে দলে নেবার ব্যবস্থা করলাম। 3জন ছেলেকে প্রাথমিকভাবে বাছাই করলাম। ঠিক হলো চূড়ান্ত পরীক্ষার পর সদস্য পদে দীক্ষা দেওয়া হবে। তা এবারের পরীক্ষাটা কীরকম হবে? পরিকল্পনা বোধ করি আমার মাথাতেই প্রথম এসেছিল। আমাদের কলেজ থেকে 15 মাইল দূরে একটা পরিত্যক্ত পোড়ো বাড়ি ছিল। বাড়িখানার দুর্নাম ছিল হানাবাড়ি বলে। ঠিক হলো নতুন ছেলে 3টেকে অন্ধকার রাতে ওই হানাবাড়িতে যেতে হবে এবং সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আসতে হবে। অবশ্য 3জন একসঙ্গে যেতে পারবে না। একজন পোড়ো বাড়িতে কিছু সময় কাটিয়ে আসার পর আর একজন যাবে। বাড়িটা বহু দিন ধরে পরিত্যক্ত। জানলা দরজা কপাট যে কোনো কালেই উধাও হয়ে গেছে বা কেউ নিয়ে চলে গেছে বা নষ্ট হয়ে গেছে সে কেউ জানতো না, কেউ বলতেও পারবে না। বাড়ির ভিতরটা ভিজে স্যাঁতসেঁতে। বাড়িখানা গড়ন বেঢপ ধরনের। স্থানীয় যে কিংবদন্তি, এই এলাকার যে লোক বাড়ির মালিক ছিল তার পেতাত্তাই নাকি এখন এ বাড়ির ঘুরে বেড়ায়। লোকটি নাকি মহাপাজি। সে তার স্ত্রী এবং 2 শিশুকন্যাকে হত্যা করেছিল। এই অপরাধের জন্যই বিচারে তার ফাঁসি হয়, কিন্তু পরে তিনি মারা গিয়েছিলেন। সে জীবিত মানুষকে নিষ্কৃতি দিত না। তার প্রেতাত্মা এ বাড়িতে আর কোনো মানুষকে থাকতে দিত না। আজও নাকি তার অশান্ত আত্মা ঘুরে বেড়ায় এই পরিত্যক্ত পোড়ো বাড়ির ঘরে ঘরে। এক তাড়াহারা কালো রাতে নতুন ছেলে 3টিকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজ রাতেই ওদের সাহসের পরীক্ষা হবে। সেই পরীক্ষায় পাশ করতে পারলেই ওরা আমাদের সংঘের সভ্য পদ পাবে। পথে যেতে যেতে আমরা ছেলে 3টির উপর একটার পর একটা আতঙ্কময় অলৌকিক কাহিনী শোনাতে লাগলাম। শুনতে শুনতে ওদের মন নিশ্চয়ই শঙ্কাতুর হয়ে উঠল। এই শঙ্কাকে কাটিয়ে ওঠা পোড়ো বাড়িতে ঢুকতে পারবে কিনা তারই তো পরীক্ষা করা হবে আজ। 3জনের মধ্যে সব থেকে নিরীহ ছেলেটিকে প্রথমে বাছলাম। ওকেই প্রথম পাঠানো যাবে বা পাঠানো হবে স্থির করলাম। হানাবাড়িতে যেতে হবে। ও একজন বিখ্যাত ঔপন্যাসিকের ছেলে। ওর বাবা আগের বছর পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন সাহিত্যকর্মের জন্য। ছেলেটিও অসাধারণ মেধাবী। ওকে প্রতিভাশালীর পর্যায়ে ফেলা যায়। ওর চোখ দেখলেই বোঝা যাচ্ছিল যে ও খুব ভয় পেয়েছে, কিন্তু এই ভয়ের ভাবটা যাতে প্রকাশ না পায় সেজন্য প্রাণপণ চেষ্টা করছিল। আমাদের সামনেই পোড়ো বাড়িটা। অন্ধকারের মধ্যে আরও অন্ধকারের মধ্যে পোড়ো বাড়িখানা যেন এক শিকারী দানবের মতো ওঁত পেতে বসে আছে, যেন যেই ঢুকবে তাকেই মারবে। মানে একটা অকথিত
স্বর বলা যায়, ম্যা ভুকা হুঁ। ছেলেটি বললাম, এবার তোমাকে ওই একলা হানাবাড়ির মধ্যে যেতে হবে। কিছুক্ষণ নয়, বেশ কিছুক্ষণ, মোটামুটি আধ ঘন্টা মতো ওখানে থাকতে হবে। ঠোঁট টিপে যেন মনের ভয়কে জয় করার চেষ্টা করলো ছেলেটি। মনের ভয়কে অত সহজে জয় করা যায় না বাপু, আমরা মনে মনে ভাবলাম। তারপর পা বাড়ালো অন্ধকারে বাড়িখানার দিকে। আমরা বাকি কয়জনে মিলে একটা অগ্নিকুণ্ড তৈরি করে তার চারপাশে গোল হয়ে বসলাম। ট্রেড ইউনিয়নের সঙ্গে তার গাড়িটা কিন্তু এনেছিল। বাজনার সঙ্গে আমরা সবাই গান ধরলাম। না, সবাই নয়, বাকি নতুন ছেলে দুটি আমাদের গান বাজনার অংশ কিন্তু নিল না। তারা গম্ভীরভাবে এক কোণায় চুপচাপ বসে রইল। দু হাঁটু উঁচু করে দু হাত নিয়ে হাঁটু জড়িয়ে ধরে বসে রইল। আমি নিজে ছেলেগুলোকে পোড়ো বাড়িতে ঢুকতে দেখেছি। আমরা যেমন আগুন জ্বেলে বসেছিলাম, ঠিক পোড়ো বাড়ি 2 গজ দূরে। আমরা যেখানে আগুন জ্বেলে বসেছিলাম, পোড়ো বাড়িটা আমাদের থেকে ঠিক 2 গজ দূরে। আমরা আগুন জ্বালিয়ে বসে তো ছিলাম। ছেলেটিকে বলেছিলাম বাড়ির মধ্যে আধ ঘন্টা থেকে আমাদের কাছে ফিরে আসতে, কিন্তু দেখতে দেখতে 45 মিনিট কেটে গেল। ছেলেটা কিন্তু ফিরে এলো না। আমার মনে অস্বস্তি দেখা দিল। এই বোধ হয় আমার অস্বস্তির শুরু। ছেলেটা আমাদের সঙ্গে চালাকি করেছে। ও ফিরে আসুক, ওকে মজাটা দেখাচ্ছি। দমবাজি করবার আর জায়গা পায়নি। নতুন ছেলের মধ্যে থেকে দ্বিতীয় ছেলেটাকে এবার পাঠালাম। ওকে বললাম, ফিরবার সময় তোর বন্ধুটিকে ধরে নিয়ে আসবি। বলবি এরকম মজা করার কোনো অর্থই হয় না। আমরা খুব রেগে গিয়েছি। কোনো কথা বলল না ছেলেটি। মাঠ পেরিয়ে অন্ধকার পোড়ো বাড়িতে ঢুকলো সে। অগ্নিকুণ্ডর আলোয় ওকে ভাঙা ফাটক পেরিয়ে ভিতরে ঢুকতে দেখলাম। 10 মিনিট কেটে গেল, কিছুই ঘটল না। কোনো শব্দও নেই। চারপাশ নিঝুম, নিস্তব্ধ। অগ্নিকুণ্ডের আগুন নিভু নিভু হয়ে আসছে। উইলিয়ামস আর বাজছে না। গিটারটাকে সরিয়ে রেখে এক প্রান্তে আমরা বসলাম। আমরা বসে আছি, লক্ষ্য রাখছি আগের ছেলেটা বেরিয়ে আসছে কিনা। বাড়িখানার দিকে ছেলে দুটির জন্য অপেক্ষা করছি। অগ্নিকুণ্ডের আগুন আরও কমে এলো। চারপাশে যেন নেমে আসতে লাগলো অন্ধকারের কালো জবনিকা। মনের আকাশে দুশ্চিন্তার কালো মেঘ জমতে লাগলো। আমাদের সব্বাইকার মুখই ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠতে লাগলো। আধার দেহি অতিকায় দানবের মতো বাড়িখানা কি আমাদের 2 নতুন সঙ্গী যে হতে চলেছে তাকে কি গ্রাস করে ফেললো? এরকম একটা অবাস্তব অদ্ভুত চিন্তাই যেন আমাদের সবাইকার মন আচ্ছন্ন করে ফেলল। শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে আমি চিৎকার করে উঠলাম, হতভাগা ছেলে দুটোকে এবার জাহান্নামে যাক ছেলে দুটো। ওরা এত চালাক যে নিজেদের ভালোও বোঝে না। তারপর তৃতীয়জন যে নতুন ছেলেটির দিকে আমি তাকালাম। ডেভিড, এবার তুমি যাও, আগে ওই হতভাগা দুটোকে বাড়ির বাইরে বের করে নিয়ে আসো। মিথ্যে জাঁক দেখাবার চেষ্টা করলে আমি তোমাদের জ্যান্ত শরীর থেকে চামড়া খুলে নেব। ডেভিডকে আমাদের সঙ্গে সদস্যপদ দেওয়া হোক। আমরা সবাই এটা চাইছিলাম। সত্যি কথা বলতে কি, ওর মতো ছেলে পাওয়া দলের পক্ষে ভাগ্যের কথা। ও দেখতে সুন্দর, ওর ওজন 200 পাউন্ড। ডেভিডের লেখাপড়ার রেকর্ডও চমৎকার। এটা প্রায় নিশ্চিত যে আগামী বছরের সমগ্র আমেরিকান কৃতি ছাত্রদের তালিকায় ওর নাম স্থান পাবে। কি লেখাপড়ায়, কি খেলাধুলায় ডেভিডের জুড়ি পাওয়া মুশকিল। এহেন একটি ছেলে আমাদের সঙ্গে আসুক, এটা আমরা সব সময়ই চাইছিলাম। চাইলেও নিজেদের নিয়মকানুনগুলো তো অগ্রাহ্য করতে পারছিলাম না। কাজেই পরীক্ষা না করে ওর মতো ছেলেকে সদস্যপদে দীক্ষিত করা যাচ্ছিল না। ডেভিড ইতিমধ্যেই নতুন ছেলেদের ক্লাসের সভাপতি নির্বাচিত হয়েছিল। আমি ওই বদমাস দুটোকে এক্ষুনি বের করে নিয়ে আসছি। দাঁত বের করে হেসে ডেভিড বলল। আমাদের দৃষ্টিসীমার বাইরে অন্ধকারে মিলিয়ে যাবার আগেই ওর কণ্ঠস্বর শুনলাম। প্রথম আর দ্বিতীয় ছেলে দুটোকে উদ্দেশ্য করে ও ডাক দিল, এই বোকারা, বেরিয়ে আয়, আয়, মজা করতে হবে না, বেরিয়ে আয়। নতুন 3জনই একে একে হানাবাড়িতে ঢুকলো।
নিভু নিভু আগুনের পাশে আমরা বসেই রইলাম। 10 মিনিট কেটে গেল, কিন্তু এই 10টা মিনিট 1 ঘন্টা বলে মনে হলো। এবার তাহলে আমাকেই যেতে হয়। আমি বললাম, ছোকরাদের একটা শিক্ষা দেওয়া দরকার। সিনিয়র ছাত্রদের সঙ্গে ভবিষ্যতে এরকম ইয়ার্কি যাতে না করতে পারে, সেটা ওদের ভালো করেই সমঝে দেওয়া দরকার, সমঝে ওদের দিতেই হবে। আমার সাথীরা কোনো কথা বলল না। আগুনের পাশ থেকে উঠে আমি ধীরে ধীরে পা চালালাম পোড়ো বাড়িটার দিকে। ভাঙা ফাটক পেরিয়ে আমি হানাবাড়ির মধ্যে ঢুকলাম। প্রথম যে জিনিসটা আমার আঘাত করলো তা হলো একটা গন্ধ, একটা অতি বাসি অতি পুরনো গন্ধ। পুরনো বইপত্র আর খবরের কাগজে ভরা পরিত্যক্ত চিলেকোঠায় এক ধরনের গন্ধ পাওয়া যায়, ঠিক সেরকম গন্ধ। ছেলে তিনটিকে নাম ধরে চিৎকার করে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ লাইট ছিল, প্রত্যেকের ঘরে প্রতিটি কোণে আলো ফেললাম, কিন্তু না, কোথাও ওরা নেই। কোথায় গেল ছেলে তিনটে? দারুণ অস্বস্তিতে মনটা ভরে গেল। স্বীকার করতে লজ্জা নাই, অন্ধকার হানাবাড়িতে এসে গাটাও একটু ছমছম করছিল। বাড়িখানা একেবারে কবর ভূমির মতো নিস্তব্ধ। কিন্তু না, একেবারে নিস্তব্ধ নয়। টপ 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 একটা অস্পষ্ট শব্দ আসছে আমার মাথার উপরে, ছাদের দিক থেকে। পুরো বাড়িতে ক্রমাগত ওই শব্দ শুনতে শুনতে মনটা দারুণ আতঙ্কে ভরে গেল। এটা মানসিক আতঙ্ক, আমি ঠিক বুঝতে পারবো না, কিন্তু ভয় পেলে চলবে না। ভয়কে জয় করে উপরে উঠে দেখতে হবে ওটা কিসের শব্দ। ঘুণে ধরা কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। পায়ের চাপে সিঁড়িতে মচ মচ শব্দ হতে লাগলো। দোতলায় উঠে সিঁড়ি শেষ হয়ে গিয়েছে, ছাদে যেতে হলে মই বেয়ে উঠতে হবে। মই একখানা আছে বটে, কিন্তু তার অবস্থা শোচনীয়। সবগুলো ধাপ পর্যন্ত নেই। কি আর করব? দুরু দুরু বুকে সেই ভাঙা মই দিয়ে ছাদে উঠলাম। বিরাট ছাদের এক প্রান্তে চিলেকোঠা। ছাদে কোনো লোক নেই। ট্যাপ যে টপ টপ করে যে শব্দটা হচ্ছিল, শব্দটা আবার স্পষ্ট হয়ে উঠল। শব্দটা আসছে চিলেকোঠার ঘরের ভিতর থেকে। শয়তান তিনটে তাহলে ওখানেই ঢুকে আমাকেই পাল্টা ভয় দেখাবার চেষ্টা করছে। মাথার মধ্যে আমার এই কথাই ভাসছে। এই কথাই থাকতে থাকতে আমার মাথায় কখন আগুন জ্বলে উঠেছে। ভয়ের জায়গায় এলো ক্রোধ, রাগ। বেরিয়ে আয় বলছি তোরা। কিন্তু আমার চিৎকার করাটাই সার হলো। কেউ কোনো সাড়া দিল না। দারুণ রেগে আমি দরজায় ধাক্কা দিলাম, কিন্তু দরজা খুলল না। ভিতর থেকে দরজা বন্ধ। বাঁদরগুলো তাহলে আগে ভাগেই পরিকল্পনা করে আসরে নেমেছে। হ্যাঁ, এই বাঁদরামির মজাটা ওদের হাড়ে হাড়ে আমি বুঝিয়ে দিতে পারি। আমি এইটাই মনে মনে ভাবছি। ছোট ঘরখানায় একটা স্কাইলাইট রয়েছে। ভাঙা মইখানা টেনে এনে স্কাইলাইটের নিচে পাতলাম। তারপর মই বেয়ে উঠে তাকালাম ঘরের মধ্যে। আমি ঘরের মধ্যে, আমার বলা বাহুল্য, ঘরের মধ্যে দেখলাম ফ্ল্যাশ লাইটটা আমার সঙ্গেই ছিল। আলো ফেললাম ঘরের মধ্যে। ওই তো ডেভিডস উপুর হয়ে শুয়ে আছে ছোকরাটা। ওর মাথার চুল বরফের মতো সাদা, চোখের দৃষ্টি অদ্ভুত, মণি দুটো ঘুরছে। এত সুস্থ মানুষের চোখ নয়, এ তো অসুস্থ মানুষের চোখ। ওর চোখ তো বদ্ধ পাগলের দৃষ্টি, পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ, একেবারে উন্মাদ হয়ে গিয়েছে ডেভিডস। ওর হাতে একখানা রক্তমাখা হাতুড়ি। সেই হাতুড়ি দিয়ে ও টিনের নিচে দেওয়ালে মাঝে মাঝে আঘাত করছে। অর্থহীন, শব্দহীন, ছন্দহীন সেই আঘাত। এই আঘাতের শব্দই আমি শুনতে পেয়েছিলাম। চিৎকার করে ওকে ডাকলাম, কিন্তু আমার ডাক যেন শুনতেই পেল না ডেভিডস। আমার দিকে ও ফিরেও তাকালো না। আপন মনে রক্তমাখা হাতুড়ি দিয়ে ঘরের টিনের দেওয়ালে আঘাত করতে লাগলো। ঠক ঠক ঠক। কোনো রকমে হানাবাড়ি থেকে বেরিয়ে সঙ্গীদের কাছে ছুটতে গেলাম। তারপর সবাই মিলে চিলেকোঠা থেকে উন্মাদ ডেভিডকে নামিয়ে আনলাম। পরদিন সকালে হাসপাতালে ও মারা গেল। মরবার আগে ও একটা কথাও বলে যেতে পারল না। কাজেই
ও কি দেখেছে বা কি শুনেছে তার কিচ্ছু জানা গেল না। অন্য ছেলে দুটো কোথায়? তাদের কোনো খবর পাওয়া গেল না। বুভুক্ষ হানাবাড়ি যেন তাদের গ্রাস করে ফেলেছে। মিস্টার এলিসন নিজের আসনে বসে অস্থির হয়ে উঠলেন। বুঝতে পারলেন না ছেলেটা একটা আষাঢ়ে গল্প ফেঁদে তাকে ধোকা দিচ্ছে কিনা। যুবকটা যে হতাশার ফলে মরিয়া হয়ে উঠেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। লোকটি কি মাতাল না অন্য কোনো মদ্যক দ্রব্যে আসক্ত নেশাখোর? ওর নিজের কাহিনী অনুসারেই ও ঘটনা ঘটিয়েছে 9 বছর আগে। নিশ্চয়ই এই দীর্ঘ 9 বছর ধরে এরকম মানসিক অবস্থায় ও থেকেছে। যে প্রশ্নটা মনের ভিতর জেগে উঠেছিল সেটার উত্তরটা পেয়ে গেল মিস্টার এলিসন। তার দিকে জল জল চোখ দুটি মেলে যুবকটি বলল, ঘটনাটা ঘটেছিল 9 বছর আগে, আর নতুন ছেলে 3টিকে বাদ দিলে দলে ছিলাম আমরা 9 জন। সেই থেকে প্রতি বৎসর ওই তারিখে আমাদের মধ্যে একজন বদ্ধ উন্মাদ হয়ে যায়। সেই অর্থহীন আবোল তাবোল বকতে থাকে, রক্তমাখা হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে ঘরের মেঝেতে। তারপর 24 ঘন্টার মধ্যে সে মারা যায়। কালকেই হলো সেই রাতের ঘটনার 9ম বার্ষিকী। নিচু গলায় বহুল্য বর্জিত ভাষাটি যুবকটি বলল। সে রাতে যারা নতুন ছেলে 3টিকে নিয়ে হানাবাড়ি অভিযানে গিয়েছিল তাদের মধ্যে আমি একমাত্র আজ পর্যন্ত এখনো কিন্তু বেঁচে আছি। আমার এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। আমি বৈশাখী বলছি। আমি খুব ভালো আছি। ঈশ্বরের কৃপায় তোমরাও নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো।